সারা দাওয়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কানাইবাবুকে, যিনি পৌরপিতা ইসলামপুর পৌরসভার মঞ্চ উপস্থিত বিশেষ জনেরা, যারা এখানে স্কুলের মধ্যে খেলোয়াড়রা উপস্থিত আছে, বাচ্চা খেলোয়াড়রা, তারা এবং সমস্ত ওনারা শুনতে পাচ্ছেন না, পিছনে দেখতে পাচ্ছেন না, তাই ওনাকে আপনাকে দিয়েছেন। তো আমি আমার খুব ভালো লেগেছে যে কানাইবাবুর বক্তব্য শুনে। কানাইবাবু একজন নিজে একজন দাবা খেলতেন, তো উনি বলেছেন যে এখানে একজন আছেন দাবা খেলতে খেলতে দাবার নেশায় ওনার দোকান বন্ধ হয়ে গেছে। আসলে এইটা না একসময় ধারণা ছিল, সত্যি করে ধারণা ছিল যে তাস দাবা বাসা তিন সর্বনাশা, এটা ছিল। তার কারণ আমি যখন শুরু করি আজ থেকে 5 দশক আগে 1972 সালে, তখন কিন্তু এই ধারণাটাই ছিল দাবাটা হচ্ছে বয়স্কদের খেলা, দাবাটা হচ্ছে সময় কাটানোর খেলা, দাবাটা হচ্ছে নেশা খেলা, দাবা খেললে বাচ্চাদের কোনো রকম কিছু লাভ হবে না, উঠতে পড়াশোনার ক্ষতি হবে, বখাটে হয়ে যাবে। সেটা কিন্তু আমার বাবা যখন আমি যখন শুরু করেছি, আমার বাবাকে আমাদের পরিবার থেকে আরম্ভ করে বাবার বন্ধু বান্ধব সবাইকে কিন্তু এই কথা শুনতে হয়েছিল। এবং যে কারণে হোক না কেন বাবা সেগুলোকে কথা কান না দিয়ে বাবার জেদ ছিল, যার জন্য কিন্তু আজকে আমি বাবার জন্যই কিন্তু আজকে এই জায়গাটা পৌঁছতে পেরেছি। যতটুকু সম্মান যা কিছু পেয়েছি দাবার মাধ্যমে সেটা বাবার জন্যই, কারণ ওনার জেদ এবং ইচ্ছা ছিল বলেই আজকে আমাকে বিভিন্ন টুর্নামেন্টে খেলিয়েছেন। 1972 থেকে 1978 6 বছর কিন্তু কোনো পারফরমেন্স ছিল না, এবং সেই সময় কিন্তু কোনো টুর্নামেন্ট হতো না, কোনো কোচিং ক্লাস ছিল না, কোনো কোচ ছিল না, কোনো কোচিং সেন্টার ছিল না, কম্পিউটার ছিল না, কম্পিউটার তো ছিলই না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। তো সুতরাং তার মধ্যে বাবা খেলিয়ে গেছেন। 78 সালে আমার প্রথম পারফরমেন্স স্টেট সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র চ্যাম্পিয়ন হই। তখন একটা এজ গ্রুপও ছিল না, যে এখন যেমন আন্ডার 7, 9, 11 বিভিন্ন বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয়, তখন ছিল না। তখন কিন্তু দুটোই ছিল, আন্ডার 17, আন্ডার 19, সাব জুনিয়র, জুনিয়র এবং হচ্ছে ওপেন টুর্নামেন্ট। তো সেই খেলেই বড় হয়েছি, এবং 78 সালে যখন চ্যাম্পিয়ন হই তারপরে ন্যাশনাল কোয়ালিফাই করি, এবং তারপর থেকে আর ভীষণ ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে আমার যাত্রা শুরু হয়ে যায়। যে কথাটা বলা যে এখন কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। এখন দাবাটা হচ্ছে বাচ্চাদের খেলা, দাবাটা হচ্ছে বুদ্ধির খেলা, দাবাকে বলা হয় মাইন্ড জিম। কারণ দাবা খেললে একটা বাচ্চা যদি দাবা খেলে, তার আধ ঘন্টা যে সে দাবা খেলে, তার যে বুদ্ধির বিকাশটা ঘটে সেটা কিন্তু অন্য বাচ্চা থেকে মানে তাকে এগিয়ে রাখে। তাতে কি কি হয় দাবা খেললে আমরা সকলেই চাই, নেট খাটতে এখন জল পেয়ে যাবে। এখানে যেমন একটু আগে দেখছিলাম সামনে বাচ্চারা বসে আছে, তাদের আর ধৈর্য নেই, কারণ তারা দাবা প্লেয়ার, ওদের ধৈর্য নেই, সবাই কিন্তু মোবাইল খাচ্ছে। আমি জানি না, যারা দাবা খেলবে একটা জিনিস মনে রাখবে যে দাবা খেলতে কিন্তু পেশেন্স লাগে। দাবাতে সব থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য বাড়ে। কারণ ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভুলের জন্য কিন্তু সেই মিস্টেকটা হয়, যেটা আমরা খুব কমন কথা বাচ্চারা হেরে আসার পর বলে, আমরা সবাই বলি যে ব্লান্ডার হয়ে গেছে। এবং সেই ব্লান্ডারটা কেন হয়, যেহেতু আমাদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। ক্যালকুলেশন, আমাদের দাবাটা কিন্তু প্রচণ্ড রকমভাবে ক্যালকুলেশনের উপর ভিত্তি করে, আমাদের ইনটিউশনের উপর ভিত্তি করে, আমাদের ভিজুয়ালাইজেশনের উপর ভিত্তি করে। কেননা তোমাদের বাচ্চা যারা আছো, তুমি দাবা খেলা তো সামনে বসে আছো, তো ভালো কথা, তুমি বাবা আমাদের কিন্তু ভালো খেলতে গেলে না, তোমার দেখে মনে হচ্ছে দাবা খেলা জিজ্ঞেস করবে। তো বড় তো আমাদের দাবা খেলতে গেলে যেটা দরকার পড়ে, একটা তো বোর্ড সামনে পেতে আমরা খেলি। কিন্তু আমরা যখন ভাবি 5 চাল, 10 চাল, 20 চাল, ভাবার পর কি হয়, একটা পজিশন আসে, যে পজিশনটা মনে হয় আমার ভালো, তাহলে তো আমি খেলবো। আমার খারাপ হলে কেন খেলবো? সবাই চায় জেতার জন্য। তা সেই যে পজিশন যখন যেটা আসতে পারে, আজ থেকে 5 চাল, এখন থেকে 5 চাল, 10 চাল, 20 চাল পরে, সেটা কিন্তু যেটাকে বলে ভিজুয়ালাইজ করা, যে ওই পজিশনটা অ্যাপিয়ার করতে পারে। আর যদি হয় ওই পজিশনটা, সেটা আমার পক্ষে ভালো।
এবং সেটা যদি আমার পক্ষে ভালো হয় তখন আমি সেই চালটা দেবো, তাই আমি খেলি তাই তো তার মানে সেটাকে কিন্তু সেই জায়গাটা যখন পৌঁছচ্ছে, সেই জায়গাটা পৌঁছানোর জন্য, সেই জায়গাটা ডিসিশনটা নেওয়ার জন্য আমার কী দরকার? আমার দরকার মাইন্ড অ্যাটেনশন এবং ক্যালকুলেশন পাওয়ার, যে যত ভালো ফার্স্ট ক্যালকুলেট করতে পারবে। কারণ এখন কিন্তু ঘড়ি চলে এসছে। আগে যেমন বলা হতো যে দিনের পর দিন খেলা হতো, নেশার মতো খেলতো, সময়ের কোনো ব্যাপার ছিল না। এখন দাবাটা চলে আসছে আস্তে আস্তে। ক্লাসিক্যাল দাবা হচ্ছে 6 ঘন্টার খেলা, সেখান থেকে কমে আসছে র্যাপিড দাবায়, সেখান থেকে কমে আসছে রেডি প্লিজ দাবায়। এখন তোমরা যে খেলো সবাই তোমার দেবে ম্যাক্সিমাম হয়তো 1 ডে টুর্নামেন্টে খেলছো। 1 ডেটা কী হচ্ছে? 1 দিনে 7টা খেলা হচ্ছে, 25 মিনিট খেলা, 25 মিনিটের খেলা, কিন্তু অ্যাকচুয়াল খেলা হচ্ছে ক্লাসিক্যাল চেস, যেটা 90 মিনিট 30 সেকেন্ড ইনক্রিমেন্ট। এইটাও কিন্তু এখন নতুন চালু হয়েছে এই ডিজিটাল চেস ক্লাব দিয়ে, যেটা স্যার বলছিলেন যে উনি কিন্তু যেহেতু দাবাটা ভালো খেলতেন, তাই না কিন্তু উনি কিন্তু ভালো রাজনীতিও ভালো করতে পারেন। তার কারণ দাবার সঙ্গে রাজনীতি কিন্তু যুক্ত আছে, কারণ ওনারা কিন্তু প্রত্যেক দিন দাবার চাল দিচ্ছেন। কাকে কোন জায়গায় কীভাবে কোন পণটাকে সরাতে হবে, কোন বোড়েটাকে কোথায় চালতে হবে, কোন নাইটটাকে কোথায় ম্যানুভার করতে হবে, উনি কিন্তু সবসময় কিন্তু ভেবে যাচ্ছে, মানে সারাক্ষণ কিন্তু মানে কাজ করে যাচ্ছে। সুতরাং দাবার সঙ্গে প্রত্যেকটা স্তরের মানুষের কিন্তু আমার যোগাযোগ আছে, মানে যোগ আছে দাবাটা। তাই বলছিলাম যে এই দাবাটা হচ্ছে মাইন্ড গেম, যেগুলো বাড়ে, যে ক্যালকুলেশন পাওয়ার ইম্প্রুভমেন্ট হবে, তার মধ্যে ধৈর্য বাড়বে, তার মধ্যে ইন্টুইশন বাড়বে, তার সঙ্গে সঙ্গে তার এখন ইন্টারনেট ঘাটলেই সব কিছু পাওয়া যায়। সুতরাং দাবার যা যা বেনিফিট সেটা কিন্তু বোঝাতে হবে, এবং সেটা বুঝিয়ে যদি স্কুলকে কনভিন্স করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় স্কুলের সঙ্গে টাই আপ করে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট যদি করানো যায় তাহলে সেরকম হবে। তার সঙ্গে সঙ্গে অল বেঙ্গল লেভেল টুর্নামেন্ট করতে হবে, যেখানে ভালো ভালো যারা আসতে পারে, খেলতে পারে, এবং কিছুদিন পরেই কিন্তু স্টেট চ্যাম্পিয়নশিপ আছে জলপাইগুড়িতে, সেখানে তারা খেলতে ইন্টারেস্ট, তারা খেলতে পারে। আমি চাইবো এই নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুরের যারা মানে বেশি পরিমাণে টুর্নামেন্ট হোক, যাতে এখানকার প্লেয়াররা সেই সুযোগ সুবিধা পায়। আর শেষে বলবো যে আপনারা বাবা মাকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে থাকবেন, সন্তানদেরকে এনকারেজ করবেন, বিশেষ করে যখন তারা হেরে যায়। হ্যাঁ, হারার পরে কিন্তু সবাই কিন্তু মানে খুব কষ্টে পড়ে। হ্যাঁ, তারা অনেক রকম, যেটা সুব্রতা বলছেন যে এখন সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। কারণ মোবাইল সবাই সবসময় থাকছে, আমরা 4 জন লোক থাকলে 4টে মোবাইল, মেয়েদের মধ্যে কথা হয় না, মোবাইলের মধ্যে কথা হয়। এবং মোবাইলে কিন্তু বাচ্চারা সবকটা গেম খেলে, তারা ফুটবল খেলছে, ক্রিকেটে খেলছে, দাবাও খেলছে। ফুটবলে জানি তোমরা খেলো না, নানা রকম খেলো, এখন তো সবাই অস্বীকার করবে, কিন্তু তোমরা খেলছে। তো মোবাইলের মধ্যে সমস্ত রকম গেম খেলে, সেই গেমটা যেগুলো কনস্ট্রাকটিভ গেম সেগুলো খেলো, তাহলে তোমাদের ব্রেনটাতে সবসময় সচেতন থাকে, ভালো থাকে, তোমাদের পড়াশোনা ভালো হবে। আর তোমরা যারা ইয়াং জেনারেশন আছে, তোমাদেরকে কয়েকটা কথা বলি যে খেলবে, মন দিয়ে খেলবে, বা যাতে যতক্ষণ খেলবে ততক্ষণ যাতে এনজয়, খেলার মধ্যে এনজয়মেন্ট থাকে, তোমাদের এনজয় করে খেলবে। ওই হার জিত থাকবেই, হারটাকে ওভারকাম করতে হবে। হেরে গেলাম বলে আমার অপোনেন্ট আমার শত্রু হয়ে গেল, বা আমি ওর সঙ্গে কথা বলবো না, সেটাই যেন না হয়। আর খেলার পরে অ্যানালিসিস করবে, জানি না কেউ অ্যানালিসিস করে না, আজকের দিনে অ্যানালিসিস করার সেই মানুষেরা চলে গেছে। কেন আমি অ্যানালিসিস করবো, কেন আমি জানাবো আমার কোথায় উইকনেস, সেটা না করে তোমার যদি জানতে চাও কোথায় তোমার ভুল হয়েছে, তোমাকে কেন অপোনেন্ট হারো, কীভাবে হারো, সেগুলি জানতে পারো, তাই তোমার নিজেদের ভুলটাকে শুধরে ভবিষ্যৎ তোমরা এগিয়ে যেতে পারো। আর এবারে আসি আমাদের বাংলায়, আমরা ভারতবর্ষে প্রায় 86 জন গ্র্যান্ডমাস্টার আছে, তার মধ্যে ম্যাক্সিমামই তামিলনাড়ু, এটা আমরা সবাই জানি। আমাদের সকলের প্রিয়, সকলের আইকন বিশ্বনাথ রানা 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাকে দেখে ভারতবর্ষে সবাই এগিয়ে গেছে। এবং আমাদের নতুন আইকন এখন এসছে, আমাদের সকলের প্রিয় গুকেশ, যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো সুতরাং এই ধারাটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আমাদের সকলকে এগোতে হবে। আর বাংলায় এই মুহূর্তে 11 জন গ্র্যান্ডমাস্টার আছে। আমরা সারা বাংলার মাস্টার থেকে চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, যাতে আরও বেশি করে গ্র্যান্ডমাস্টার উঠে আসে, যাতে বেশি করে দাবাটা ছড়িয়ে পড়ে। 2 জন মহিলা গ্র্যান্ডমাস্টার, 11 জন গ্র্যান্ডমাস্টার। সেটা জানো কি তোমরা? জানা উচিত তোমাদের।
তো এখানে কারণ তোমরা যখন শিখছো তখন তোমরা জানো উচিত যে আমাদের বাংলায় কতজন গ্র্যান্ড মাস্টার এবং তাদের নাম, বাকি সবার 11 জনের নাম। আমি তো আছি, আমি ছাড়া আরও 10 জন আছে এবং 2 জন মহিলা গ্র্যান্ড মাস্টার আছে। তো যাই হোক, তো সবাই আমি ইসলামপুর সাব ডিভিশন যে কমিটি আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা টুর্নামেন্ট করুন। আপনার সঙ্গে ডেফিনেটলি সুব্রতবাবু আছেন, যিনি সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা, এবং তার সঙ্গে সঙ্গে আমার সারাবাংলা দাবা সংস্থা আছে। আমরা সমস্তভাবে টেকনিক্যালি যা যা সাপোর্ট দেওয়া আমরা দেবো। প্রসিদ্ধবাবু যেটা বলেছিলেন, আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টকে আমরা 50টা করে দাবা বোর্ড, 10টা করে গড়ি, 10,000 টাকা প্রতি বছর যাতে ডিস্ট্রিক্টে অর্গানাইজ করতে পারে। একটা কম্পিউটার আমরা দিয়েছি প্রত্যেক ডিস্ট্রিক্টকে। আমরা আরও ভবিষ্যতে আমাদেরও লিমিত মানে সীমিত সামর্থ্য, তার মধ্যে আমরা দিচ্ছি আমরা। সুতরাং আমরা ভবিষ্যতে আরও আপনাদেরকে সাহায্য করব। ওনারা বলছেন ইসলামপুর সাব ডিভিশন যা চেসে যার সঙ্গে যারা জড়িত যে ইকুইপমেন্টের অভাব, ইকুইপমেন্ট সত্যি অভাব। আমি জানাবো যদি এখানে ধরুন 50টা বা 100টা যদি দাবার বোর্ড, যেটা দাম খুব বেশি না, 300 টাকা করে বোর্ডের দাম, 20,000 টাকা যদি কিছু ঘড়িয়ে দিয়ে আপনার এতে ব্যবস্থা করে দিতে পারেন। 50টা ঘড়ি আর 100টা বোর্ড দিতে হয়, এটা কিন্তু ভালো। তাহলে কী হবে, তাহলে আপনার টুর্নামেন্ট যে কোনো সময় করতে পারবে। যত বেশি টুর্নামেন্ট করবেন তত বাচ্চারা প্র্যাকটিস পাবে, যত বেশি টুর্নামেন্ট করবেন তত আপনাদের মানে আপনাদের অর্গানাইজেশন সম্বন্ধে লোকে জানতে পারবে, আর তত বেশি এখান থেকে আপনাদের ভালো ভালো খেলোয়াড়ও উঠে আসবে। ভবিষ্যতে আমি গ্র্যান্ড মাস্টার এখান থেকে আমরা পাবো। গ্র্যান্ড মাস্টার হতে গেলে প্রচুর 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 খাটতে হবে, কিন্তু দিনে 4 থেকে 6 ঘন্টা মিনিমাম। পড়াশোনাটা একটা পার্ট, আমি জানি সবাই বাংলার উপরে প্রচুর চাপ, সময় পায় না, তার মধ্যে কিন্তু 4 থেকে 6 ঘন্টা আমাদের খাটতে হবে। আর বিনা খেটে কিন্তু শর্টকাট করে কিছু লেগে থাকতে হবে, ভালোবাসতে হবে, খেলার প্রতি ভালো থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, আর অনেস্টলি খেটে যেতে হবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। প্রথমে আমি আন্তরিকভাবে সারাবাংলা দাবা সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কানাইবাবুকে, যিনি পৌরপিতা ইসলামপুর পৌরসভা মঞ্চ উপস্থিত বিশেষ জনেরা, যারা এখানে ঘুরে ঘুরে খেলোয়াড়রা উপস্থিত আছে, বাচ্চা খেলোয়াড়রা, তারা এবং সমস্ত ওনারা শুনতে পাচ্ছেন না, পিছনে দেখতে পাচ্ছেন না, তাই ওনাকে আপনাকে বলছেন। তো আমি আমার খুব ভালো লেগেছে যে কানাইবাবুর বক্তব্য শুনে। কানাইবাবু নিজে একজন দাবা খেলতেন, তো উনি বলেছেন যে এখানে একজন আছেন দাবা খেলতে খেলতে দাবার নেশায় ওনার দোকান বন্ধ হয়ে গেছে। আসলে এইটা না একসময় ধারণা ছিল, সত্যি করে ধারণা ছিল যে তাস দাবা ভাষা 3 সর্বনাশা, এটা ছিল। তার কারণ হচ্ছে আমি যখন শুরু করি আজ থেকে 5 দশক আগে 1972 সালে, তখন কিন্তু এই ধারণাটাই ছিল দাবাটা হচ্ছে বয়স্কদের খেলা, দাবাটা হচ্ছে সময় কাটানোর খেলা, দাবাটা হচ্ছে নেশা খেলা, দাবা খেললে বাচ্চাদের কোনো রকম কিছু লাভ হবে না, উল্টে পড়াশোনার ক্ষতি হবে, বখাতে হয়ে যাবে। সেটা কিন্তু আমার বাবা আমি যখন শুরু করেছি, আমার বাবাকে আমাদের পরিবার থেকে আরম্ভ করে বাবার বন্ধুবান্ধব সবাইকে কিন্তু এই কথা শুনতে হয়েছিল। এবং যে কারণে হোক না কেন বাবা সেগুলোকে কথা কান না দিয়ে বাবার জেদ ছিল, যার জন্য কিন্তু আজকে আমি বাবার জন্যই কিন্তু আজকে এই জায়গাটা পৌঁছতে পেরেছি। যতটুকু সম্মান যা কিছু পেয়েছি দাবার মাধ্যমে সেটা বাবার জন্যই, কারণ ওনার জেদ এবং ইচ্ছা ছিল বলেই আজকে আমাকে বিভিন্ন টুর্নামেন্টে খেলিয়েছেন। 1972 থেকে 1978 6 বছর কিন্তু কোনো পারফরমেন্স ছিল না, এবং সেই সময় কিন্তু কোনো টুর্নামেন্ট হতো না, কোনো কোচিং ক্লাস ছিল না, কোনো কোচ ছিল না, কোনো কোচিং সেন্টার ছিল না, কম্পিউটার ছিল না, কম্পিউটার তো ছিলই না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। তো সুতরাং তার মধ্যে বাবা খেলিয়ে গেছেন। 78 সালে আমার প্রথম পারফরমেন্স স্টেট সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র চ্যাম্পিয়ন হই। তখন একটা এজ গ্রুপও ছিল না, যে এখন যেমন আন্ডার 7, 9, 11
বিভিন্ন বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় তখন ছিল না, তখন কিন্তু দুটোই ছিল, আন্ডার-17, আন্ডার-19, সাব জুনিয়র, জুনিয়র এবং হচ্ছে ওপেন টুর্নামেন্ট। তো সেই খেলেই বড় হয়েছি এবং ভারতবর্ষে যখন চ্যাম্পিয়ন হই তারপরে ন্যাশনাল কোয়ালিফাই করি এবং তারপর থেকে আর ভীষণ ফিরে তাকাতে হয়নি, তারপর থেকে আমার যাত্রা শুরু হয়ে যায়। যে কথাটা বলা যে এখন কিন্তু আমূল পরিবর্তন হয়েছে, এখন দাবাটা হচ্ছে বয়স বাচ্চাদের খেলা, দাবাটা হচ্ছে বুদ্ধির খেলা, দাবাকে বলা হয় মাইন্ড জিম। কেন দাবা খেললে একটা বাচ্চা যদি দাবা খেলে তার আধ ঘন্টা যে সে দাবা খেলে তার যে বুদ্ধির বিকাশটা ঘটে সেটাকে অন্য বাচ্চা থেকে মানে তাকে এগিয়ে রাখে। তাতে কী কী হয় দাবা খেলতে আমরা সকলেই জানি, নেট খাটতে এখন জল পেয়ে যাবে। এখানে যেমন একটু আগে দেখছিলাম সামনে বাচ্চারা বসে আছে, তাদের আর ধৈর্য নেই, কারণ তারা দাবা প্লেয়ার, ওদের ধৈর্য নেই, সবাই কিন্তু মোবাইল ঘাটছে। আমি জানি না যারা দাবা খেলবে একটা জিনিস মনে রাখবে যে দাবা খেলতে কিন্তু পেশেন্স লাগে। দাবাতে সব থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য বাড়ে। কেন ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভুলের জন্য কিন্তু সেই মিস্টেকটা হয়, যেটা আমরা খুব কমন কথা বাচ্চারা হেরে আসার পর বলে, আমরা সবাই বলি যে ব্লান্ডার হয়ে গেছে। এবং সেই ব্লান্ডারটা কেন হয়, যেহেতু আমাদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। ক্যালকুলেশন, আমাদের দাবাটা কিন্তু প্রচণ্ড রকমভাবে ক্যালকুলেশনের উপর ভিত্তি করে, আমাদের ইনটিউশনের উপর ভিত্তি করে, আমাদের ভিজুয়ালাইজেশনের উপর ভিত্তি করে। কেননা তোমাদের বাচ্চা যারা আছো, তুমি দাবা খেলা তো সামনে বসে আছো, ভালো কথা, তুমি বাবা আমাদের কিন্তু ভালো খেলতে গেলে না, তোমার দেখে মনে হচ্ছে দাবা খেলা জিজ্ঞেস করলাম, তো বড় তো আমাদের দাবা খেলতে গেলে যেটা দরকার পড়ে, একটা তো বোর্ড সামনে পেতে আমরা খেলি। কিন্তু আমরা যখন ভাবি 5 চাল 10 চাল 20 চাল ভাবার পর কি হয়, একটা পজিশন আসে, যে পজিশনটা মনে হয় আমার ভালো তাহলে তো আমি খেলবো, আমার খারাপ হলে কেন খেলবো? সবাই চায় জেতার জন্য। তা সেই যে পজিশন যখন যেটা আসতে পারে, আজ থেকে 5 চাল, এখন থেকে 5 চাল 10 চাল 20 চাল পরে, সেটা কিন্তু যেটাকে বলে ভিজুয়ালাইজ করা, যে ওই পজিশনটা অ্যাপিয়ার করতে পারে, আর যদি হয় ওই পজিশনটা সেটা আমার পক্ষে ভালো, এবং সেটা যদি আমার পক্ষে ভালো হয় তখন আমি সেই চালটা দেব, তাই আমি খেলি। তাই তো তার মানে সেটাকে কিন্তু সেই জায়গাটা যখন পৌঁছচ্ছে, সেই জায়গাটা পৌঁছানোর জন্য, সেই জায়গাটা ডিসিশনটা নেওয়ার জন্য আমার কী দরকার? আমার দরকার মাইন্ড অ্যাটেনশন এবং ক্যালকুলেশন পাওয়ার, যে যত ভালো ফার্স্ট ক্যালকুলেট করতে পারবে। কারণ এখন কিন্তু ঘড়ি চলে এসছে। আগে যেমন বলা হতো যে দিনের পর দিন খেলা হতো, নেশার মতো খেলতো, সময়ের কোনো ব্যাপার ছিল না। এখন দাবাটা চলে আসছে আস্তে আস্তে। ক্লাসিক্যাল দাবা হচ্ছে 6 ঘন্টার খেলা, সেখান থেকে কমে আসছে র্যাপিড দাবায়, সেখান থেকে কমে আসছে রেডি প্লিজ দাবায়। এখন তোমরা যে খেলো সবাই তোমার দেবে ম্যাক্সিমাম হয়তো ওয়ানডে টুর্নামেন্টে খেলছো। ওয়ানডেটা কী হচ্ছে, একদিনে 7টা খেলা হচ্ছে, 25 মিনিট খেলা, 25 মিনিটের খেলা, কিন্তু অ্যাকচুয়াল খেলা হচ্ছে ক্লাসিক্যাল চেস, যেটা 90 মিনিট 30 সেকেন্ড ইনক্রিমেন্ট। এইটাও কিন্তু এখন নতুন চালু হয়েছে এই ডিজিটাল চেস ক্লক দিয়ে, যেটা স্যার বলছিলেন যে উনি কিন্তু যেহেতু দাবাটা ভালো খেলতেন, তাই না কিন্তু উনি কিন্তু ভালো রাজনীতিও ভালো করতে পারেন। এখন আছে দাবার সঙ্গে রাজনীতি কিন্তু যুক্ত আছে, কারণ ওনারা কিন্তু প্রত্যেক দিন দাবার চাল দিচ্ছেন, কাকে কোন জায়গায় কী হবে, কোন পণটাকে সরাতে হবে, কোন বোর্ডটাকে কোথায় চালতে হবে, কোন নাইটটাকে কোথায় ম্যানুভার করতে হবে, উনি কিন্তু সবসময় কিন্তু ভেবে যাচ্ছে, মানে সারাক্ষণ কিন্তু মানে কাজ করে যাচ্ছে। সুতরাং দাবার সঙ্গে প্রত্যেকটা স্তরের মানুষের কিন্তু আমার যোগাযোগ আছে, মানে যোগ আছে দাবাটা। তাই বলছিলাম যে এই দাবাটা হচ্ছে মাইন্ড গেম, যেগুলো বাড়ে, যে ক্যালকুলেশন পাওয়ার ইম্প্রুভমেন্ট হবে, তার মধ্যে ধৈর্য বাড়বে, তার মধ্যে ইনটিউশন বাড়বে, তার সঙ্গে সঙ্গে তার সরকারের পক্ষ থেকে তো আপনি একাধিক শিরোপা পেয়েছেন, কেন্দ্রীয় সরকার থেকে অর্জুন পুরস্কার পাওয়া দাবার ক্ষেত্রে। সব থেকে বড় কথা হচ্ছে 2011 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান যে সরকার রয়েছে তারা খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক কর্মসূচি নিয়েছে। আউটডোর গেমের ক্ষেত্রে হয়েছে ইনডোর গেম দাবা এবং মাইন্ড গেম বলছেন সেটাকে। তো তার জন্য রাজ্য সরকারের কী কী কর্মসূচি বা কী ধরনের পরিকল্পনা নিয়েছে আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই আলোচনা হয়, দেখো না কী বলবেন? আমি নিজে আমাদের স্পোর্টস কাউন্সিলের যে কমিটি আছে সেখানে আমি আছি, এরকমভাবে আমাদের আলোচনা হয়। ওটা ইয়েতে দিয়ে দাও, মাইকটা দিয়ে দাও, হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার, মাইকটা অন করে ওখানে দিয়ে দাও। না ধরে বলুন না, হ্যাঁ বলুন। আমি আমাদের যে
সরকারি যে স্পোর্টস কাউন্সিল যে কমিটি আছে সেখানে আমি আছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমার আলোচনা হয়, বিশেষ করে ইনডোর গেমসের, বিশেষ করে দাবার নিয়েও আলোচনা হয় এবং যখন যখন যেরকম ঘটনা করে আমরা ফিল করি সরকারের কাছে এবং সেভাবে আমরা সহযোগিতা পাই। ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে ইসলামপুরে দাবার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেবেন এবং এই যে দাবা এই অঞ্চলে সেভাবে আগে প্রসার সেই হিসেবে কী করবেন যদি একটু বলেন। দেখুন, ইসলামপুরে আমার এই প্রথমবার আসা এবং এখানে যে সাব কমিটি মানে ইসলামপুর সাব ডিভিশনের যে একটা দাবার জায়গার কমিটি গঠন করা হয়েছে, সুব্রত বাবু যিনি আমাদের সুব্রত সরকার যিনি সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা। তো এটা একটা মানে বিশাল পদক্ষেপ এবং এনারা জাস্ট নতুন একটা অর্গানাইজেশন। তো আমি এখানে এসেছি আজকে, খুব ভালো লাগলো। এখানে অনেক প্রচুর উৎসাহ আছে, প্রচুর খুদের খেলোয়াড় আছে, অনেক বাচ্চা খেলোয়াড় আছে। তো অনেক কিছু পরিকল্পনা আছে, এটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনাও হয়েছে। ইসলাম দাবার যারা অর্গানাইজেশন আছে ওনার সঙ্গে আলোচনা হয়েছে এবং বিভিন্ন রকমভাবে আমাদের কিছু প্ল্যান আছে, ওনাদের কিছু প্ল্যান আছে যেটা আমরা সারবাগ সংস্থান আমরা হয়েছে আমাদের দিক থেকে আমরা করবো। যেমন এখানে সব থেকে বড় যেটা প্রবলেম, সব থেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট প্লাস টুর্নামেন্টের অভাব। আবার ঘড়ি, আবার বোর্ড, এখানে আরবিটার সেরকমভাবে নেই, কিছু হায়ার করবো থেকে। তো এখানে আমরা চাইছি যাতে মিনিমাম যাতে 50টা ঘড়ি এবং একটা যদি দাওয়া থাকে তাহলে তারা কিন্তু মানে এই অর্গানাইজেশন পক্ষে সুবিধা হবে টুর্নামেন্ট অর্গানাইজ করা। টুর্নামেন্ট অর্গানাইজ করা দরকার এই কারণে যেখানে যে প্রতিভাগুলো আছে তারা খেলার সুযোগ পাবে। এই জন্য আমরা এখানে আমাদের আজকে পৌরসভার চেয়ারম্যান আছেন এবং ওনাকেও বলেছি যাতে ফাইন্যান্সিয়ালি যাতে উনি করতে পারেন, উনি কথা দিয়েছেন। ভবিষ্যতে আমরা এখানে ইচ্ছা আছে যে আরবিটার্স ট্রেনিং, ট্রেনার্স ট্রেনিং অর্গানাইজ করা। আরও এখানে যদি কোচিংয়ের ব্যাপারে যদি কোনো কিছু সাহায্য লাগে সেটা আমরা সারবাগ সংস্থাকে আমরা সাহায্য করবো। যে আমরা চাই যে বাচ্চার জন্য কোচিং ব্যবস্থা চালু করা, এটা প্রতি মাসে থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 3 মাস অন্তর কি 2 মাস অন্তর যাতে ক্যাম্প করা হয়, ওয়ার্কশপ করা হয় 3 দিন 4 দিনের, যেখানে কলকাতা থেকে ইন্টারন্যাশনাল মাস্টার, এয়ার মাস্টার এসে 3 দিন থাকলো, তারা কোচিং করালো। তাদের আগে তাদের বাচ্চা তাদের নতুন মানে কোচের তারা অনেক কিছু তারা শিখতে পারবে। অনেক কিছু পরিকল্পনা আছে এবং সেটা আশা করি নেক্সট 1 বছরের মধ্যে আরও অনেক ডেভেলপ এই অর্গানাইজেশন এবং এখানে দাবার ওভারঅল ডেভেলপমেন্ট হবে। দেবেন্দ্র, শেষ প্রশ্ন হচ্ছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খেলাকে এগিয়ে দেওয়ার জন্য ইনডোর আউটডোর দুটোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে ইনডোর আউটডোরে বহু কৃতি খেলোয়াড় আছেন, কিন্তু সারা সেই সব জায়গায় হচ্ছে ট্রেনিং নেওয়া বা সেখানে সুযোগ পাওয়াটা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এটা নিয়ে কি বলবেন আপনি? যারা কৃতি খেলোয়াড় স্টেট লেভেল খেলছে, ডিস্ট্রিক্ট লেভেল খেলছে, বাট দে আর নট গেটিং দ্য রাইট ওয়ে টু গো আপ টু সাই। হ্যাঁ, এটা নিয়ে ডেফিনেটলি সাইয়ের সঙ্গে কথা বলতে হবে। এটা নিয়ে আমাদের এখানকার লোকাল অর্গানাইজেশন তাদের সঙ্গে সাই অথরিটির সঙ্গে কথা বলতে হবে। আমাদের স্টেট বডি আমরা সারবাগ ব্যবস্থা থেকে আমরা যারা প্রতিভাবান উদীয়মান খেলোয়াড় তাদের নাম আমরা রেকমেন্ড করতে পারি, তাদের সাইডে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সে নিয়ে ডেফিনেটলি আমরাও করবো। থ্যাংক ইউ।